কত মানুষ কত দুঃখে কত কষ্টে আছেন সেটা যদি আমরা কেউ প্রপারলি জানতে পারি তবে নিজেদেরকে যে কত ভাগ্যবান বলে মনে হবে সেটা কিন্তু আপনারা কেউ ভাবতেও পারছেন না। আফটার অল আমরা কেউ কিচ্ছু না আমি মনে করি। সুতরাং কোথাও গিয়ে তুমি যদি মন থেকে একটা সারেন্ডার করো, একটা সাবমিশন যদি মনের মধ্যে থাকে, তবে সেটা তোমাকে কিন্তু একটা অন্য শক্তি দেবে, যে শক্তি দিয়ে সমস্ত বাধা পেরিয়ে তুমি এগিয়ে যেতে পারো। নমস্কার, আমি অরুণিমা আবার চলে এসেছি তোমাদের সামনে আরেকটা নতুন সাকসেস স্টোরি নিয়ে। আর যেই সাকসেস স্টোরিটা দেখে তোমরা ইন্সপায়ার হবে এবং মোটিভেটেড হবে, এটাই আমাদের একমাত্র লক্ষ্য এবং উপলক্ষ্য। এ কাপ অফ চা উইথ অরুণিমার অনুষ্ঠান। আমাদের চা খেতে খেতে আমরা প্রতিনিয়ত শুনে নিই ডিজিম্যাক্স ক্রিয়েশন প্রেজেন্টস এ কাপ অফ চা উইথ অরুণিমা অনুষ্ঠানটা সন্ধ্যে 7:30 প্রতি শুক্রবার। আজকে আমার স্টুডিও আলো করে কে আছে, তাই তো? আজকে আমার স্টুডিও আলো করে যিনি আছেন, মানে যেই মানুষটি আমাকে সময় দিতে পেরেছেন আমাদের অনুষ্ঠানে, না দেন তোমাদের ভীষণ পরিচিত একজন মুখ, আমার ভীষণ কাছের একজন মানুষ এবং একজন রিনাউন্ড বাচিক শিল্পী, নান আদার দেন শুভদীপ চক্রবর্তী। নমস্কার। নমস্কার, খুব ভালো আছি, এখন আরো ভালো হয়ে গেছি। কারণ আজকে তোমাকে যখন আমার স্টুডিওতে পেয়েছি, এটা একটা দেখো, ক্রিয়েটিভ মানুষ যখন আরেকজন ক্রিয়েটিভ মানুষের সাথে আড্ডা মারার অপরচুনিটি পায়, সেটা তো আরেকটু ক্রিয়েটিভ হয়ে যায় এবং তাদের আড্ডার কন্টেন্টের কোনো অভাব হয় না। আর সত্যি কথা বলতে কি শুভদীপ, তোমরা দেখো সময় দিচ্ছ, তোমাদের ব্যস্ততম সময়ের মধ্যে যখন সময়টা দাও, তখন আমাদের অনুষ্ঠানটা করার আমি আরেকটু এনার্জি পাই। খুব জনপ্রিয়, কারণ আমি অনেক জায়গাতেই এই অনুষ্ঠানটার কথা শুনেছি এবং আজকে সেই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেও খুব খুশি। ও মাই গড, থ্যাংক ইউ। আর আজকে আমরা শুনে নেব বাচিক শিল্পী শুভদীপ চক্রবর্তীর নানান জীবনের ঘটনা। আজকে সে চারিদিকে একটা নাম, এখানে ফাংশন হচ্ছে, সোশ্যাল মিডিয়া ছেয়ে আছে। সুতরাং এই কাজটা এত দূর এগিয়ে আসা জীবনে মোটেই খুব সহজ সরল ছিল না, কারোরই থাকে না। সুতরাং শুভদীপের মুখ থেকে শুনে নেব তার জীবন কাহিনী। আসলে একেবারেই তাই। তুমি যে কথাটা বললে যে সাকসেসের কোনো শর্টকাট থাকে না। হ্যাঁ, প্রথম আমি কলেজে পড়াকালীন সময় থেকে যখন ঠিক করেছিলাম যে আবৃত্তিটাকেই আমার পেশা করব, সেটা কিন্তু খুবই চ্যালেঞ্জের একটা বিষয়। কেননা প্রথমত যে দিক থেকে খুব সাড়া পাওয়া যায় না সেটা হচ্ছে বাড়ির দিক থেকে, একেবারেই পাওয়া যায় না প্রায় প্রত্যেকে। কারণ বাড়ির মা বাবা বা আর সবাই যারা রয়েছেন তারা প্রত্যেকেই চান যে ছেলে একটা কোথাও চাকরি করবে বা একটা কিছু করবে, তার সাথে গান কবিতা যা রইবে সেগুলো থাকবে। কারণ এই বিষয়গুলোকে কিন্তু সাধারণত আমরা হবি হিসেবেই দেখি, মানে মানুষ এটা বুঝে উঠতে পারে না যে এটা প্রধান পেশা। একদমই তাই। আর আমার বাবা যেহেতু লয়ার, তো সেক্ষেত্রে একটা বিরাট চাপ ছিল। আমাদের সব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারাই বাড়িতে আসছে তারাই বলছে তুমি আগে লটা পড়ো, বাবা তোমাকে গাইড করতে পারবে, তার সাথে আবৃত্তি করবে। কিন্তু সেটা আমার বরাতে নেই, আমার ইচ্ছেও নেই সেই দিকে যাবার। তাই কলেজে পড়াকালীন সময় থেকে একদম থ্যাংক ইউ, কলেজে পড়াকালীন সময় থেকেই আমি একদিক থেকে যেরকম চর্চা এবং অন্য দিক থেকে কাজ করতে শুরু করলাম। এবং 2007-এ আমার ইনস্টিটিউট শ্রুতিবৃত্ত সেটা তৈরি হয়েছিল। তার প্রথম অ্যানুয়াল কনসার্ট আমি করলাম এবং কবিতাটাকে নিয়ে বিভিন্ন ভাবে কাজ করতে চেষ্টা করলাম। শ্রুতিবৃত্ত তুমি যেটা বলছো সেটা একটা মানে অর্গানাইজেশন যেখানে সবাইকে আবৃত্তি শিখতে পারে। একদমই তাই। এটা আমার একেবারে আমাদের যাদবপুরী মেন সেন্টার, তাছাড়া কলকাতা এবং কলকাতার বাইরে আরো 5-6টা ব্রাঞ্চ এই মুহূর্তে চলছে। তো সেটারও বহু বছর হয়ে গেল। আসলে তখন থেকেই চেষ্টা করতাম আকাশবাণীতে গিয়ে অডিশন দেওয়া, কলকাতা দূরদর্শনে গিয়ে অডিশন দেওয়া, বিভিন্ন কম্পিটিশন গুলোতে পার্টিসিপেট করা। একা তখন কি করতে পারে, কেউ তো জানা পরিচিত নেই। আর ওই স্ট্রাগলিং টাইমটাতে সত্যি কথা কেউ পাশে থাকে না, কেউ পাশে থাকেও না। আমি ছবি করতে গিয়ে দেখেছি একদমই গো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে সেটা শুধু সেই সময় নয়, পরবর্তীকালেও আমি দেখেছি যে কোনো একটা ভালো কাজ করতে গেলে তুমি দেখবে অনেকগুলো বাধা তৈরি হয়ে যায়। একদম ঈশ্বর তো এত সহজে সবকিছু দেন না। তো যাই হোক, তো সেটা প্রথম মানে ওই রকম ভাবেই কাজ করছি। নিজস্ব একটা একাডেমি তৈরি করলাম, ছাত্রছাত্রী হলো কিছু, তাদেরকে নিয়ে কাজ করলাম। এইভাবে যেতে 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 তবে অনেক মানুষের অনেক সাহায্য আমি পেয়েছি, সেটা আমি খুব কৃতজ্ঞ চিত্তে সেটাকে বলতে চাই। তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য শ্রাবণী সেন, ইন্দ্রাণী সেন, শ্রীকান্ত আচার্য,
এই নামগুলো আমাকে কিন্তু সেই সময়ে খুব পাশে দাঁড়িয়েছিল। তাদের মানে তাদের কাছে আমি চিরঋণী। আসলে বড় মাপের মানুষদের ওরা খুব ডাউন টু আর্থ, সেই ভ্যানিটিটা থাকে না না না। আর মানে যথাযথ গুণী মানুষদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। এবং তারপরে পরবর্তীকালে যেটা আমার জীবনের একটা খুব উল্লেখযোগ্য কাজ আমি বলবো এবং যেটা আমাকে অনেকটা এগোতে সাহায্য করেছে সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। তখন শ্রদ্ধেয়া অলকানন্দা রায়, আমার খুব কাছের মূলনীতি, তখন উনি জেলের সমস্ত আবাসিকদের নিয়ে রবীন্দ্রনাথের সার্ধ শতবর্ষ ছিল সেটা, 150 বছরের জন্মদিনে বাল্মীকি প্রতিভা করলেন, ঠিক আছে? তো ওই কাজটা দেখে আমার খুব মনে হলো যে আচ্ছা, জেলের যে সমস্ত আবাসিকরা, পূর্ণবয়স্ক আবাসিকরা যারা আছেন তাদেরকে নিয়ে এই কাজ আছে, জেলে তো অনেক ছোটরাও থাকে, ছোটদের নিয়ে যদি একটা কোনো কাজ হতে পারে। তো তখন আমাকে এই ব্যাপারে সাহায্য করলেন হচ্ছে তৎকালীন যিনি পুলিশ কমিশনার গৌতম মোহন চক্রবর্তী, আমার সাথে ঋতুদি ছিলেন, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং শ্রাবণী সেন, আর নাচের দিকটা দেখেছিলেন কোহিনূর সেন বরাট, ঠিক আছে? আমার স্ক্রিপ্ট, আমার ডিরেকশন, আবৃত্তির দিকটা আমি দেখছি। আলোয় ফেরা বলে একটা কাজ হলো 200 জন ওই রকম কলকাতা পুলিশের নবদিশার ছেলে মেয়েদেরকে নিয়ে, এবং এই কাজটা একেবারে মানে এই কাজটা আমার জীবনের একটা অন্যতম বড় প্রাপ্তি, এইটুকু বলতে পারি। মানে জেলে যারা কয়েদি তাদের নিয়ে ফোরফ্রন্টে এনে যেটা মুন্নিদি করে থাকছে, আমি ছোটদের নিয়ে করেছি, ছোটদের নিয়ে করেছি। এইবার মনে করো ছোটদের নিয়ে কাজ করাতে কত ইন্টারেস্টিং জিনিস জানা গেছে, এবং যারা দেখছেন তাদেরকে বলি যে কত মানুষ কত দুঃখে কত কষ্টে আছেন সেটা যদি আমরা কেউ প্রপারলি জানতে পারি তবে নিজেদেরকে যে কত ভাগ্যবান বলে মনে হবে সেটা কিন্তু আপনারা কেউ ভাবতেও পারছেন না। মানে এরকম রয়েছে যে মনে করো যে কোনো একটি বাচ্চা ছেলে বা মেয়ে, তার বাবা এবং মা দুজনেই জেলে আছেন, তাহলে বাচ্চাটার কি হবে? বাচ্চাটা কিন্তু তখন নবদিশার কাস্টডিতে তাদের তত্ত্বাবধানে পড়াশোনা করছে বা ওর বড় হতে, মানে নরমাল সাধারণ লোকরা এগুলো জানেই না। আচ্ছা, মনে করো বড় একটা ব্র্যাকেট, অপরাধীদের ব্র্যাকেট, সেইখানে কোনো মাধ্যম হিসেবে ওরা ছোটদেরকে ইউজ করছে, তাহলে সেই ছেলেটা ভিক্টিমাইজড হয়ে যাচ্ছে, তাদেরকে রেস্কিউ করে কি হবে, তাদের ভবিষ্যৎটা কি হবে? এই রকম নানা রকম কাজের সাথে হয়তো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনেক ছোটরা যুক্ত হয়ে যায়। সেই সমস্ত ছোটদের নিয়ে কিন্তু আমার সৌভাগ্য হয়েছিল আলোয় ফেরা প্রজেক্টটা করবার, এবং এটা খুবই সাফল্যমণ্ডিত হয়েছিল। এবং তারপরে যে জিনিসটা অরুণিমাদি আমি করতে শুরু করলাম সেটা হচ্ছে কবিতা বা আবৃত্তি, সেটা তো আছেই, আবৃত্তি নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্টাল কাজ, সেটা না অনেকটা তোমাদের ওই সিনেমা তৈরির মতন। কিরকম? যেরকম মনে করো আমি করলাম এই জার্নিটা আমার 2010-11 ওই সময় থেকে এই এক্সপেরিমেন্টাল কাজগুলো শুরু করছি। আমি কখনো করলাম রাগের আবহে রবির কবিতা, এক একটা ক্লাসিক্যাল রাগের সাথে এক একটা রবীন্দ্রনাথের কবিতাকে অ্যামালগামেট করে রাগের আবহে রবির কবিতা। আমি করলাম গিটারে টেক, মানে প্রচুর তোমার এক্সপেরিয়েন্স, মানে নরমাল বাচিক শিল্পী না না না, সব তোমার কবিতা বলা খুব ডিসকভারি আছে, একদমই তাই। আমি গিটারে টেক বলে একটা কাজ করেছিলাম, আমার এক বন্ধু, ও এখন ফ্রান্সে থাকে, ফ্রেঞ্চ, ও ড্যামিয়ান ট্রেডেন্ট ওর নাম। ড্যামিয়ান বাংলায় রবীন্দ্রনাথের গান গাইতে পারে, ঠিক আছে? তো ওকে নিয়ে আমি করলাম গিটারে টেকর, যেখানে আমার আরেক বন্ধু ইন্দ্রদীপ, ও গিটার বাজালো। তোমরা চেনো আরেকজন বন্ধু আমার, ও আমার খুব কাছের বন্ধু, মৌবনী সরকার। তো মৌবনী ন্যারেট করলো আমার কবিতা আর ড্যামিয়ানের গান, একটা অসাধারণ কাজ তৈরি হলো। পরবর্তীকালে ড্যামিয়ান ফ্রান্সে চলে যাওয়ার পরে সেটা সাশাও করেছে, তো আরো বিভিন্ন জায়গায় স্টেজ হয়েছে। আমার সৌভাগ্য হয়েছিল উস্তাদ রশিদ খানকে নিয়ে কাজ করার ব্যাপারে। রশিদ জি এখনো মানে কি বলবো, ওনার চলে যাওয়াটা তো গোটা সংস্কৃতি জগতের একটা অপূরণীয় ক্ষতি। তো উনি কিন্তু একমাত্র আমার সাথে আবৃত্তি নিয়ে একটা ফিউশন বেসড কাজ করেছিলেন, তব অরুণ রাগে, আর যার ছবির সামনে আমরা বসে আছি চিরপ্রণম্য সৌমিত্র চট্টোপাধ্যায়, ওনার সাথেও আমার বহু কাজ করার অভিজ্ঞতা হয়েছে। আমরা যাত্রাপথের আনন্দ গান করেছি, ভোডাফোন আগমনীতে একসাথে কাজ করেছি। মানে এই কাজগুলো তখন আমাকে আমার ভাবনা চিন্তাটাকে এস্টাবলিশ করতে খুব সাহায্য করেছে। ভেরি নাইস। মানে শুভদীপ, যত শুনছি, মানে আমি তো জানি তোমাকে চিনি বহুদিন যাবত, কিন্তু তোমার এত কর্মকাণ্ডও দেখি, কিন্তু তার সাথে তোমার যে এত মানে রিসার্চ ওয়ার্ক, যে একটা
কি বলে আবৃত্তিকে বা একটা ক্রিয়েটিভিটিকে কত ভাবে ফরফ্রন্টে আনা যায়, এটাই আমার উদ্দেশ্য। যে ফরম্যাটটা আমরা দেখে এসেছি, শুনে আসছি, সেটা তো রইলই, সেটাকে উৎখাত করার কথা বলছি না, কিন্তু তার সাথে আমরা যদি কিছু প্লাস করতে পারি, নতুন কিছু করতে পারি, এটা মানুষের কাছে। আচ্ছা, আমরা কি বলে আড্ডা দিতে দিতে একটু শুনি তোমার মুখে কয়েকটা, একটু একদম সামনেই কি বলবো, আমাদের যে চিরকালীন আশ্রয়, তিনি তো সারা বছর ধরে আমাদের সাথে থাকেন, তিনি অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই কবিতাটা রবীন্দ্রনাথকে নিয়ে লেখা দীনেশ দাসের। দেখেছি তোমার নামে সবার প্রথমে, শ্রাবণে ধানের শীষে দুধটুকু জমে, তোমারই তো নামে বৈশাখে আখের খেতে যত বধূ নামে, তবুও হাজার হাতে হাওয়া দেয় ডাক, কোথায় মাটির স্বপ্নে শিরীভূত 25শে বৈশাখ, কোথায় আকাশে বাজে সোনার শরৎ, 25শে বৈশাখী ভোর বলে হয় গিনি সোনা রোদ। তুমি তো বনস্পতি, তোমার পাইতে থরে থরে অজস্র শব্দের রং কৃষ্ণচূড়ার মতো ঝরে, তুমি এক অবাক মৌচাক, কথাগুলি চারপাশে ঘোরে যেন গুনগুন সুর এক ছাঁক। তোমার ছন্দের নদী জমা হতো যদি, পৃথিবীতে হতো মহাসমুদ্র বলয়, ঝুরঝুরে গানের মাটি জমে জমে হতো আর এক নতুন হিমালয়। আকাশে বরুণে দৌড় স্ফটিক ফেনায়, ছড়ানো তোমার প্রিয় নাম, তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম। ও মাই গড, দুর্দান্ত, ফ্যান্টাস্টিক। মানে রবি ঠাকুর আমাদের সবার মজ্জায় মজ্জায়, বাঙালিদের মজ্জায় মজ্জায় কিন্তু এত সুন্দর মানে গায়ে কাটা দিচ্ছে, ফ্যান্টাস্টিক। শুভদীপ, মানে আজকে এত দিনের তোমার স্ট্রাগল, এত নানাভাবে রিসার্চ করা, মানে ইন্সপিরেশন কে ছিল? সত্যি কথা বলতে ইন্সপিরেশন প্রথম আবৃত্তি নিয়ে যাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছে আমার গুরু শ্রীমতী ব্রততী বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আমার এটা খুব মনে হতো যে আবৃত্তির ক্ষেত্রে যে আমি যখন বলছি কিছু কথা, আমি বলছি বাকি সবাই শুনছে, এই যে তখন যে একটা শিল্পীর মধ্যে কিন্তু একটা কোথাও ওই সময়টা একটা ডমিনেটর স্পিরিটও থাকে, মানে সবাইকে তুমি একাগ্র চিত্ত করে রাখছো। এক্স্যাক্টলি এই জায়গাটা। এবং ব্রতদিদির কথা বললাম, তার পরিবেশন আমাকে খুব ইন্সপায়ার করেছিল সেই সময়। এবং তখন থেকে আমার একটা তাগিদ খুব ছিল যে এমন কিছু কাজ করব যেটা হয়তো থেকে যাবে, বা যেটা আর অনেক মানুষকে একসাথে নিয়ে আমি কাজটা করতে পারবো। একদমই থেকে যাবে, এটা মানে মানে চিরতরুণ। একদম একদম মানে কবিতা আজকে মজ্জায় মজ্জায় এত ভাবে তোমার রিসার্চ ওয়ার্ক, এটা সত্যি কথা একেবারেই তাই। এবং আরেকটা কথা কি জানো অরুণিমাদি, তুমিও আমার সাথে সহমত হবে, এই কাজগুলোর কিন্তু একটা অন্যরকম আনন্দ আছে, আনন্দ আছে, এটা কষ্ট আছে, কষ্ট আছে, অনেক পরিশ্রম আছে, অনেক সময় হতাশাও আছে। আমি সেটাই, মানে যারা দেখছো, দর্শক বন্ধুরা তোমরা যারা দেখছো, মানে কোনো কাজই জানো তো ভীষণ কষ্ট, ক্রিয়েটিভ কাজ যেটা মানুষকে আনন্দ দেয়, মানুষকে মানে একদম সেটেল ডাউন করে রাখে, সেটা ছবি হোক, বাচিক শিল্পী হোক, মানে স্টেজে যখন একজন ক্রিয়েটিভ মানে থিয়েটার আর্টিস্ট যখন ধরে রাখছে, তার জন্য অনেক কষ্ট থাকে, এবং সেই জায়গাটা পৌঁছানোর জন্য অনেক হার্ড ওয়ার্ক, অনেক স্যাক্রিফাইস থাকে, সেটা কিন্তু চোখে দেখা যায় না, সেটা চোখে দেখা যায় না, দরকারও নেই, আমাদের ওই কাজের মধ্যে যে ভীষণ আনন্দ। একদম। আচ্ছা সুদীপ, যেটা জিজ্ঞেস করছি, ধরো আপকামিং তোমার কি কি অনুষ্ঠান আসছে? দেখো, সামনে আরো নতুন কিছু পরিকল্পনা আমার রয়েছে। আমি খুব সম্প্রতি যেটা করতে চলেছি এই বছরটা হচ্ছে সুচিত্রা মিত্র এবং কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্ম শতবর্ষ। আচ্ছা, ওই মহিষীকে নিয়ে, একদমই তাই। ও আমি একটা নতুন কাজ করছি। এবং তাছাড়া আরেকটা কথা জানিয়ে রাখি, এবছর কিন্তু কাজী নজরুল ইসলামের 125 বছর জন্মদিনের, তো সেটা নিয়েও আমার নতুন ভাবনা চিন্তা কিছু আসছে, একেবারেই তাই। এবং আমাদের একটা খুব ভেরি রিসেন্ট একটা কাজ এক্সিকিউট হলো মধুসূদন মঞ্চে, সেটাও বহু মানুষের ভালো লেগেছে, ওটাও আমরা আবার সামনে আরো বেশ কিছু জায়গায় ওটা স্টেজ করার পরিকল্পনা চলছে। সেটা হচ্ছে রবিপ্রিয়া। রবিপ্রিয়া হচ্ছে রবীন্দ্রনাথের জীবনে যে সমস্ত প্রিয়তমাদের উপস্থিতি, তার কাজকে বা তার ভাবনাকে
তার সৃজনশীলতাকে সমৃদ্ধ করেছে তাদেরকে নিয়ে। এইবার তাদের মধ্যে কে কে আছেন সেই সুযোগে সেটা বলে, সেটা হলো অবধারিতভাবে অবশ্যই প্রথম যার কথা চলে আসে তিনি হচ্ছেন কাদম্বরী দেবী, রবীন্দ্রনাথের নতুন বউঠান। তারপরে মৃণালিনী, কারণ এটা না অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে রবীন্দ্রনাথ তার স্ত্রীকে মনে হয় কখনো গুরুত্ব দিতেন না, একেবারেই নয়। রবীন্দ্রনাথের যথেষ্ট গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিল, যথেষ্ট মর্যাদা দিতেন, গুরুত্ব দিতেন, ভালোবাসতেন, যেটা পরবর্তীকালে মৈত্রেয়ী দেবীকে তিনি প্রায় ৮০ বছরের কাছাকাছি সময় তিনি বলছেন যে মানে মৃণালিনী দেবী চলে যাওয়ার পরে তার জীবনের একটা শূন্যতার কথা তিনি বলছেন। মৃণালিনী দেবী উনি যখন বিলেত যান তার আগে মাস ৬ বম্বেতে আত্মারাম পান্ডুরাঙের বাড়িতে ছিলেন। আত্মারাম পান্ডুরাঙের মেয়ে আনা তারখার, ওর সাথে রবীন্দ্রনাথের একটা দারুণ সম্পর্ক তৈরি হয়েছিল সেই সময়। আনা তারখারের কথা আছে, লুসি স্কটের কথা আছে। জাপানে গিয়ে তোমিওয়াদা কোরাসান নামে যিনি প্রসিদ্ধ, রবীন্দ্রনাথের খুব প্রিয় একটি চরিত্র, কোরাসানকে নিয়ে তোমিওয়াদা কোরার কথা আছে। ভিক্টোরিয়া কম্পোর কথা রয়েছে। ৭জন অনুরাগিনী বা ৭জন প্রিয়াকে নিয়ে আমি এটা করেছিলাম, রবি প্রিয়া। খুব ভালো সবার লেগেছে এবং সবচেয়ে বড় কথা আমাদের খুব কাছের বন্ধু ৭জনই খুব কৃতি নৃত্যশিল্পী এই প্রযোজনাটিতে রয়েছে। তার মধ্যে ২জনের কথা বিশেষ উল্লেখযোগ্য, কারণ তারা অভিনয়ের সাথে সাথে নাচটাকে নিয়েও যথেষ্ট কাজকর্ম করেন। একজন হচ্ছেন আমার বন্ধু কনিনিকা করেছে মৃণালিনী দেবীর ক্যারেক্টারটা, আর আরেকজন হচ্ছে দেবলীনা কুমার, তো দেবলীনা করেছে কাদম্বরী দেবীর ক্যারেক্টারটা। তাছাড়াও সুলগ্না ওড়িশি নৃত্যশিল্পী ও করেছে আনা তারখার, আরো অনেক শিল্পীরা রয়েছেন। কিন্তু আর রবীন্দ্রনাথের ক্যারেক্টারটা করেছেন কোহিনূর সেন বরাট, আর পুরো ডিরেকশনটা দিয়েছেন গুরু সুস্মিতা ভট্টাচার্য এবং গুরু সুভাষিস ভট্টাচার্য। এটা মানে একটা দারুণ কাজ হয়েছে, এটা নিউ অ্যাচিভমেন্ট। একদম একদম একদম। শুভদীপের ধরো এই একটানা কাজ চলতে থাকে, সবকিছুর মধ্যে থেকে চলে। তোমার কোথায় মনে হয়েছে এত স্ট্রাগল, মানে যতদিন তুমি এই বাচিক শিল্পী লাইফ নিয়ে বা তোর ফাংশন দেশে বিদেশে অনুষ্ঠান করা, তোমার দুটো জিনিস একটু জানতে, এটা আমার নিজস্ব ক্যারি, সবচেয়ে মেমোরেবল, সবচেয়ে মানে সুখদ মেমোরেবল ডে, আর একটা যেটা খুব মনে রাখে, কষ্ট হয়, খারাপ মানে হয় না এক্সপেরিয়েন্স, যেটা আমার খুব ব্যাড এক্সপেরিয়েন্স হয় লাইফে, দেখবে। এই দুটো একটু জানতে চাই। ব্যাড এক্সপেরিয়েন্সের কথাই আগে বলি। ওটা হয়েছিল মেদিনীপুরে বাতকুল্লা বলে একটা জায়গা আছে, ওখানে অনুষ্ঠান করতে গিয়ে ওরে বাপ রে বাপ, সেই আবৃত্তি করতে উঠেছে একটা কোনো কলেজের বা কিছুর প্রোগ্রাম ছিল, বহু বছর আগের কথা বলছি। তখন ওঠার পরে আমি দেখছি অডিয়েন্স খালি চিৎকার করছে, শুনবো না শুনবো না। তো তোমার বুঝে যে তন্ময়দার একটা ইন্টারভিউ বেস্ট প্রোগ্রাম হতো, পণ্ডিত তন্ময় বিষয়ের কথা বলছি, সেটাতে লোপা দিয়ে এরকম একটা এক্সপেরিয়েন্সের কথা বলেছিলেন, আমার মনে পড়ে গেল হঠাৎ। তো সেখানে শুনবো না, চিৎকার চেঁচামেচি, একদম গ্রামের লোক, ওরা তোমার বোঝেন যে ওরা একদম অন্যরকম ফিল্মি গান শুনতে চায়, নাচ দেখতে চায়। এটা একটা খুব এক্সপেরিয়েন্স হয়েছিল। আরেকটা এক্সপেরিয়েন্স হয়েছিল তোমাকে বলি, সেটা হচ্ছে আপনাদের শুনলে একটু মানে কি বলবো, একটা রোমহর্ষক ঘটনা, ভালো লাগবে না, যাই হোক। সেটা হচ্ছে আমরা ফিরছি বর্ধমান থেকে প্রোগ্রাম করে, রাত তখন 1টা-1.5টা বাজে, ডাকাতের আক্রমণ। আমরা কালনার রাস্তা দিয়ে ফিরছি, হঠাৎ ড্রাইভার গাড়ি থামিয়ে দিয়েছে, সামনে নাকি এ প্রান্ত থেকে ও প্রান্ত একটা গাছ পড়া রয়েছে, ঠিক আছে। শোন, এইবার আমার এখনো চোখ বন্ধ করলে আমার দৃশ্যটা আমি মনে করতে পারি। সেটা হচ্ছে গিয়ে আমরা তখন এবার ড্রাইভার ন্যাচারালি গাছটাকে সরিয়ে দিতে চেষ্টা করছে, দু-তিনজনের মতো নেমেছে, ঠিক আছে। এইবার যেই না নামা বড় বড় থান ইটের টুকরো গাড়ির মধ্যে পড়তে শুরু করলো, কাঁচ টাচ ভেঙে, তারপরে মানে যতগুলো লোক, প্রায় 7-8 জন হয়তো আমাদেরকে তখন অ্যাটাক করেছে। তো ওই রকম সময় ড্রাইভার কিছু না দেখে পুরো গাড়ি যেদিক দিয়ে পেরেছে চালিয়ে দিয়েছে, ঠিক আছে। ওইটা করেছিল, কোনোভাবে থেমে যায়নি। ওইটা একটা সাংঘাতিক অভিজ্ঞতা ঘটেছিল, মানে যখন ইট পড়ছে তখনই ও গাড়িতে উঠে গেছে। হ্যাঁ, তখনই গাড়িতে কোনোভাবে তাড়াতাড়ি ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে উঠে, সে কোনো দিকে না তাকিয়ে গাড়ি কোথায় গর্তে পড়ছে না কোথায় লাগছে কিছু না দেখে গাড়িটা চালিয়ে দিয়েছে। চালিয়ে দেওয়ার পরে আমরা তারপরে বেশ কিছুটা ওইরকম যাওয়ার পরে তারপর থানায় গিয়ে পুলিশের সাহায্য আমরা পেয়েছি। কিন্তু ওই সময়টা ওটা
সাংঘাতিক একটা এটা সত্যি এইসব এক্সপেরিয়েন্স মানে গ্রামে গঞ্জে যেতে হয় তো এগুলো একটা ভীষণ এক্সপেরিয়েন্স। আচ্ছা, আরেকটা যেটা মানে খুব কিউরিওসিটি আমি জিজ্ঞেস করছি শুভদীপ, ধরো আজকে এত দূর সাকসেস স্টোরি, এত দূর তোমার তো সুখদও এটা একটু জানতে চাই। সুখ বলতে দেখো অনেক কিছু সুখের স্মৃতি, মেমোরি তো পুরোটাই মানে যতটা তোমার ক্রিয়েশন পুরোটাই সুখদ মেমোরি, তার মধ্যে ওয়ান অফ দেম এরকম হয়েছিল একটা প্রোগ্রামে, একটি ছেলে এসেছে, দুটো ঘটনা বলছি ছোট করে। একটা ছেলে এসে বলছে যে ও ইংরেজিতে বলছে যে আমি কিন্তু তোমার ভাষা বুঝি না, কিন্তু তোমার প্রেজেন্টেশন আমার খুব ভালো লেগেছে। তখন আমি বললাম তুমি কোথা থেকে এসেছো? তখন বলছে আমি শ্রীলঙ্কা থেকে এসেছি এবং আমি বেঙ্গল বলতে আমি টেগরকেই বুঝি, তুমি কি টেগরের কিছু করলে? আমি তখন বললাম যে আমি তো ওরই কবিতা বললাম। এইটা আমার একটা দারুণ একেবারে অন্যরকম একটা যে ওই রকম যে আমার ভাষাটা বোঝে না, যে আমার সংস্কৃতি সম্পর্কে অত অবগত নয়, তার যে ভালো লাগছে। আরেকটা হয়েছিল বিবেকানন্দকে নিয়ে একটা প্রজেক্ট করতে গেছিলাম আমি চেন্নাইতে, সেখানে 500 অডিয়েন্স, একজন ছিল বাঙালি, 499 জন সাউথ ইন্ডিয়ান। ঠিক আছে, বুঝতে পারছো? এইবার আফটার দ্য পারফরমেন্স ঠিক সেটাই আমাকে কয়েকজন এসে বললেন যে আমরা হয়তো তোমার ভাষাটা বুঝিনি, কারণ আমার প্রেজেন্টেশন ছিল বাংলায়, আবৃত্তি বাংলায় ছিল, ইংরেজিতে ন্যারেশন ছিল, তুমি যেটা বলছো কিন্তু তার ভাব আমাদের মন স্পর্শ করেছে। এই দুটো এক্সপিরিয়েন্স আমি একটু আলাদা করে রাখি। তাছাড়াও মনে করো অনেক বড় বড় মানুষের সান্নিধ্য পেয়েছি, ভালোবাসা পেয়েছি, এগুলো আমার জীবনের একটা বড় প্রাপ্তি। রশিদজির সাথে দিনের পর দিন এইরকম আড্ডা দিয়েছি, সেখানে রাত্রি 8টা থেকে রাত 1টা পর্যন্ত গান গেয়ে যাচ্ছেন রশিদজি আর হরিহরনজি, একসাথে বসে আমরা আড্ডা দিচ্ছি। এই জায়গাগুলো, এই দিনগুলো, এই মুহূর্তগুলো কোনোটাই তো ভোলার না। আচ্ছা, শুভজিৎ চক্রবর্তী আমার অনুষ্ঠান মানে কাপ অফ চা উইথ অরুণিমা অনুষ্ঠানকে 10-এ কত দেবে? 10-এ এটাই তো। আচ্ছা, আমরা নাম্বারটা দিই, কিন্তু আমি এখানে 10-এ 10ই দেব। কেন দেব? একদমই কেন দেব সেটা হচ্ছে তোমার আয়োজন, তোমার ক্যামেরা, তোমার এই সেট, ফুল, সবকিছুর পরে তোমার একটা আন্তরিকতাময় হাসি রয়েছে, সেই জন্য এই অনুষ্ঠানটা 16 আনায় পরিপূর্ণ। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। কারণ আমার টিম ছাড়া তো আমি কিছু করতে পারি না, আমার টিম সবকিছু নিয়েই, আমি একা কোনো কিছু করা সম্ভব না, একা যথেষ্ট কিছু নয়, আমরা সব নিয়ে টিম নিয়েই সবসময় পরিপূর্ণতা পাই। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা সবচেয়ে মানে ইম্পর্টেন্ট থিংস টু সোসাইটি, সেটা অ্যাজ এ সাকসেসফুল পার্সোনালিটি তুমি আজকে এত লড়াই করে আজকে একটা জায়গায় পৌঁছেছো। দেয়ার ইজ এ নো শর্টকাট টু সাকসেস, আমরা জানি। আমাদের যুব সমাজ ভীষণভাবে মানে ডিপ্রেসড, আই ফিল লাইক টুডেজ যা ইচ্ছা তাই করছে, একটা ব্লু টিক পাওয়ার জন্য যেন তেন প্রকরণে তাকে যেতে হবে, মিলিয়ন্স ভিউজ করার জন্য স্ট্রাগল, আরেকজন ভালো করছে তার দেখে আমি ঈর্ষান্বিত, সে ভালো চাকরি পেয়েছে আমি কেন পাইনি, সে অ্যাওয়ার্ডটা পেয়ে গেল। মানে আমি ফিল্ম ইন্ডাস্ট্রির ক্রিয়েটিভ জগতেরই কথা বলছি। মানে যখনই আমি আরেকজনের মতো করতে পারছি না, তখনই আমার মনে ডিপ্রেশন চলে আসছে, তখনই আমার স্ট্রেস আসছে। এই সবগুলো নিয়ে আজকে সমাজ পুরো মানে একটা খুব উইক কন্ডিশন। একদমই। তুমি যুব সমাজকে কি? আমি দুটো কথা বলবো, সেটা হচ্ছে একটা হলো পরিশ্রমের কোনো বিকল্প নেই, সততা এবং পরিশ্রম এটা কিন্তু সাফল্যের একটা বড় দুটো চাবিকাঠি। সুতরাং তুমি যেটা চেয়েছো সেটাকে তুমি মন থেকে চেয়েছো, তার জন্য তুমি কতটা একাগ্রভাবে সেই চাওয়ার জন্য তুমি পরিশ্রম করছো। যদি সবটা ঠিক থাকে, মানুষ যেটা চায় সেটাই পায়। আমি খেটেছো কতটা, তুমি চাইছো এই পৃথিবী থেকে, তুমি অনেক কিছু চাইছো, তুমি দিচ্ছ কতটা। এবং আরেকটা কথা আমি বলবো, আমার যত দিন যাচ্ছে আরো বেশি করে রিয়েলাইজ করছি, আমি হয়তো 10 বছর আগেও এই রিয়েলাইজেশনটা আমার হয়নি, সেটা হলো প্রত্যেকটা মানুষের বয়স নির্বিশেষে একটা স্পিরিচুয়াল প্র্যাকটিস দরকার। মন ভালো রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য কিন্তু একটা স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে প্রত্যেকের থাকা উচিত। সেটা বেছে নিতে হবে, যে যার মতন করে বেছে নেবে, কিন্তু সেই প্র্যাকটিসটা এতই গুরুত্বপূর্ণ যে আফটার অল আমরা কেউ কিচ্ছু না আমি মনে করি। সুতরাং কোথাও গিয়ে তুমি যদি মন থেকে একটা সারেন্ডার করো, একটা সাবমিশন যদি মনের মধ্যে থাকে, তবে সেটা তোমাকে কিন্তু একটা অন্য শক্তি দেবে, যে শক্তি দিয়ে সমস্ত বাধা পেরিয়ে তুমি এগিয়ে যেতে পারো। কি সুন্দর কথা, মানে ভীষণ ভালো লাগলো। আর অনুষ্ঠান শেষ করার আগে দু লাইন আই মিন আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে,
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। ও মাই গড, আমার গুজবাম্পস হচ্ছে। অনুষ্ঠান শেষের পথে ভীষণ একটা পাওয়ার প্যাকড একটা আড্ডা আমাদের হলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেবো বন্ধুরা। তোমরা আমাদের সাথে থেকো ডিজিম্যাক্স ক্রিয়েশনের প্রতি শুক্রবার ঠিক সন্ধ্যে 7টায়। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। যত তোমরা সাবস্ক্রাইব করবে আমাদেরকে এনার্জি দেবে, আমরা তত ভালো ভালো এপিসোড প্রতিনিয়ত সাকসেসফুল মানুষদেরকে যেরকমভাবে নিয়ে আসছি সেইভাবে তাদের সাকসেস স্টোরিটা শোনাবো তোমাদের সামনে। আর টিল দেন খুব ভালো থাকো। আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু ইউ, তোমার সময় দিয়েছো শুভদীপ, থ্যাংক ইউ। আমরা আগামী দিনে আমাদের এটা রিলিজ হবে, আগামী দিনে তোমার অনুষ্ঠানগুলো আমরা দেখবো। এবং বন্ধুরা তোমরা অ্যাট এনি কন্ডিশনে সবসময় স্মাইলি থাকবে, আর অলওয়েজ আমরা যেটা জানি অলওয়েজ বিলিভ ইন কর্মা। একদম, থ্যাংক ইউ।